সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। editubd.com এর পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান যে বইটা আছে সেই বইটা নিয়ে ধারাবাহিকভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমি বিশেষ করে নবম শ্রেণীতে 2017 সালে যারা আছো তাদের জন্যই একদম পুঙ্খানুপুঙ্খরূপে এক একটা অধ্যায় ধরছি এবং অধ্যায়ে যা কিছু আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। আমার বিশ্বাস যে যদি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো তাহলে তোমাদের কোনো হোম টিউটর প্রয়োজন আর হবে না। কারণ স্কুলে কিন্তু তোমরা পড়াশোনা করছোই, স্কুলে টিচাররা তোমাদেরকে তাদের নির্ধারিত টাইমের মধ্যে সাপ্তাহিক 3টা ক্লাস থাকে, যেহেতু নবম এবং দশম শ্রেণীতে। তো সাপ্তাহিক 3টা ক্লাসের মধ্যে 40 মিনিট বা কখনো 35 মিনিট বা 45 মিনিট যে ক্লাস থাকে সেই ক্লাসগুলোর মধ্য থেকে ঠিক ওইভাবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরা হয়তো বা সম্ভব হয় না। তারপরেও টিচাররা তো আপ্রাণ চেষ্টা করে সব কিছু তুলে ধরার জন্য। তারপরে যেটুকু ঘাটতি থাকে বারবার প্র্যাকটিস করার জন্য তোমরা যাও হোম টিউটরের কাছে। এখন হোম টিউটর কিন্তু তোমাদের হাতের নাগালে, হোম টিউটরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তোমরা editubd.com এর সঙ্গে যদি থাকো এবং প্রত্যেকটা লেকচার যদি তোমরা ফলো করো এবং তোমাদের যে অংশটা দরকার ওই অংশটা যদি তোমরা নিতে পারো তাহলে দেখবে যে তোমাদের পড়াশোনা একদম হাতের নাগালে, একদম পড়ার টেবিলে যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা পাচ্ছ। ইতিমধ্যে আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে যতগুলো যা কিছু দেওয়ার প্রয়োজন মোটামুটি প্রায় সবই দিয়ে ফেলেছি। ইভেন সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন 1 এবং 2 এটাও আমি দিয়েছি। আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, যেটা তোমাদের পাঠ্য বই আছে, সৃজনশীল প্রশ্নের আমি 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তো এই ক্লাসটা যখন তোমরা পাবে তখন ক্রিয়েটিভ প্রশ্ন 3 এবং 4 কিন্তু একদম তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল করবে যে শিক্ষা বোর্ডগুলোতে যখন আমাদের প্রশ্নগুলো আসে, বেসিক জিনিস বা বেস কিন্তু আমাদের পাঠ্য বই, এবং এখান থেকে হুবহু অঙ্কটা যদিও তুমি পাচ্ছ না, কিন্তু হয়তো কখনো নাম পরিবর্তন, কখনো কিছু লেনদেন 2-1টা 19-20 করে কিন্তু আসছে। আর টাকার অঙ্কের পরিবর্তন, হয়তো দোকান ভাড়া আছে, ওখানে দোকান ভাড়া না দিয়ে তোমাকে বেতন দিল। এই ধরনের বিভিন্ন সামান্য একটু পরিবর্তন করে, কিছুটা পরিবর্তন করে এক অঙ্কেরটা অন্য অঙ্কের সাথে সংযোজন করে, এক অঙ্ক থেকে একটা অংশ বিয়োজন করে, এভাবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো পরীক্ষার সময় চলে আসে। অর্থাৎ এই হিসাব বিজ্ঞান বইটা যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে দেখবে যে তোমাদের কোনো সাবজেক্টে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। তো এভাবে যদি তোমরা করতে থাকো তাহলে দেখবে যে editubd.com এর মাধ্যমেই তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে এবং প্রতিটা ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়াটা তৈরি করে নিতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে নবম শ্রেণীর যারা আছো তারা খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, আর দশম শ্রেণীর যারা আছো তারা অবশ্যই রিভিশন আকারে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাচ্ছে। ইতিমধ্যে তোমাদের এই অধ্যায়গুলো কিন্তু শেষ করা হয়েছে, আগেও কিছু ভিডিও এই অধ্যায়গুলোর উপরে গিয়েছে। তো আজকে আমি এই মুহূর্তে তোমাদের সৃজনশীল প্রশ্ন 3 যেটা আছে, এবং সৃজনশীল প্রশ্ন 3-এর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য কত। তার মানে যন্ত্রপাতিটা অবশ্যই ধারে ক্রয় করা হয়েছে। জনাব জাকির 21 মে 2014 তারিখে তার আইন ব্যবসা শুরু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ। এখানে কতগুলো ঘটনার কথা বলা হয়েছে। মে মাসের 1 তারিখে আইন পেশায় 1,50,000 টাকা বিনিয়োগ করা হলো, অর্থাৎ আইন পেশায় 1,50,000 টাকা বিনিয়োগ করা হলো। আইন একটা পেশা, এবং আইন পেশায় যেহেতু এখানে মুনাফা অর্জনের একটা ব্যাপার আছে, ইনকাম, এটা পেশা এবং এটা হচ্ছে সেবামূলক একটা ব্যবসায়। তো এরপরে 4 তারিখ আছে মে মাসের অফিসের ভাড়া পরিশোধ করা হলো, এবং যিনি এই ভাড়াটা নিয়েছেন জনাব জাকির, তিনি মে মাসের অফিসের ভাড়াটা পরিশোধ করলো। 12 তারিখে মক্কেলের নগদে আইনি সেবা দেওয়া হলো। সেবা আয় মক্কেলদের যে সেবাটা দেওয়া হয় তার বিনিময়ে যা এটা হয় সেটাকে সেবা আয় বলা হয়। অফিস কর্মচারীর বেতন পরিশোধ, অফিসটা পরিচালনার জন্য নিশ্চয়ই কর্মচারী আছে এবং তার বেতন পরিশোধ করা হয়েছে। ব্যাংক থেকে ধার নেওয়া হলো। আর এরপরে আছে তোমার মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। এগুলো হচ্ছে তোমার আয় এবং ব্যয়, কিছু আয় আসছে কিছু ব্যয় আছে।
মে মাসের 8 তারিখে ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো এবং যে যন্ত্রপাতিটি আমরা ধারে মে মাসের 8 তারিখে ক্রয় করলাম, ঠিক ওই মে মাসের 30 তারিখে যে সেই ক্রয়কৃত যন্ত্রপাতির কিছু অংশ টাকা আমরা পরিশোধ করে দিলাম। এখন বলছে অপরিশোধিত মূল্য কত। অপরিশোধিত মিন যেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই লিখব অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নির্ণয়। আবারও বলি অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নির্ণয়। খেয়াল করো 3 ক, তোমরা অবশ্যই লিখবে 3 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এখানে ক দিয়ে দিলাম, বা তুমি প্রথম প্রশ্নের জায়গায় এখানেও ক দিতে পারো, কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্নের উত্তর ক। অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নিরূপণ। অফিস যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য নির্ণয়। এখানে আমরা লিখব, খেয়াল করো ছকের মধ্যেই আমরা অঙ্কগুলো করব। যেটা ছক করা যাবে সেটা তো অবশ্যই ছকের মধ্যে করব। যেহেতু এখানে তারিখ আছে, আমরা তারিখটা লিখব তারিখ। শুধু বিবরণ কথাটা লিখলেও হবে, অথবা লেনদেনের বিবরণ এবং টাকা। আমরা একটু খেয়াল করি যে এখানে মে মাসের 8 তারিখে 2014 সালের মে মাসের 8 তারিখে, এখানে আমরা 2014 সাল তারিখের নিচেও দিতে পারো, এখানেও তোমরা দিতে পারো। কেউ 2014 সালটা এখানে লিখে দেয়, সেটাও কিন্তু ভুল না, ওটাও ঠিক। মে মাসের 8, মে 8 বলছি কি ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয়। ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয়। ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো কত টাকার? 25,000 টাকা। আমরা দশমিক দিয়ে 2টা শূন্য দিব না, কারণ এখানে টাকা কথাটা লেখা আছে। এবং দশমিক দিলে যে সমস্যাটা হয় টাকার পরে, অনেক সময় দশমিকটা বোঝা যায় না, না বোঝা গেলে 2,25,000 টাকা কে তোমার 25 লক্ষ টাকা হয়ে যাবে দশমিকটা বোঝা না গেলে। সেক্ষেত্রে অঙ্ক ভুল যাওয়ার একটা সম্ভাবনা আছে। দশমিকটা ঠিক মতো দিতে পারলে না সমস্যা হয়। এই জন্য উপরে যেহেতু টাকা লেখা থাকে, এখানে আমি 5 লিখি, 10 লিখি, বা 15 লিখি, বা 100 লিখি, 200 লিখি, যাই লিখি না কেন, এতে কিন্তু টাকাই বুঝাবে। এরপরে আমি আগেই বলেছি মে মাসের 30 তারিখে এই যে ধারে অফিসের জন্য কিছু যন্ত্রপাতি ক্রয় করলাম, এই মে মাসের 30 তারিখে গিয়ে তোমার কিছু টাকা পরিশোধ করা হলো। কত টাকা? লেখো কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। বাকিতে কৃত, তুমি বাকিতে কথাটা লিখতে পারো, এখানে বিয়োগ চিহ্নটা তুমি দিয়ে দাও, কারণ আমরা যে যন্ত্রপাতিটা ধারে ক্রয় করেছিলাম সেই যন্ত্রপাতিটার মূল্য কিছুটা পরিশোধ করলাম। বা এখানে কেউ তোমরা যদি মনে করো বয়াকার দ কথাটা লিখবো, সেটাও লিখতে পারো। এটা অর বিয়োগ চিহ্নটা দেবা। কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। যন্ত্রপাতির মূল্য পরিশোধ। কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করেছে কত টাকা? 15,000 টাকা। সুতরাং অপরিশোধিত মূল্য। 10,000 টাকা। যন্ত্রপাতির অপরিশোধিত মূল্য কত? 10,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এভাবে অঙ্কটা করতে পারো তাহলে দেখবে যে এখানে তোমার 2-এ 2 মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। এখানে বলছে মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। মাস শেষে জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ কত আছে সেটা আমরা এখন দেখব। স্বত্বাধিকার ইকুয়াল টু আমরা জানি যে হিসাব সমীকরণের
A equal to L plus E, সত্ত্বাধিকার আমরা এখানে লিখে নিতে পারি। দেখো A equal to L plus E, এই ইটা হচ্ছে সত্ত্বাধিকার, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি সত্ত্বাধিকার equal to সত্ত্বাধিকার সমান মূলধন যোগ আয় যোগ ব্যয় বাদ উত্তোলন। কেউ যদি মনে করো এটা আমি ছকের উপরে লিখে নিব তো লিখতে পারো, সমস্যা নাই। তো আমরা লিখব মাস শেষে জনাব জাকিরের সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয়। মাস শেষে, এটা অবশ্যই খ, 3-এর খ নাম্বার। মাস শেষে জনাব জাকিরের সত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয়। একইভাবে আমরা ছক করব, 1 নম্বরে যেভাবে আমরা ছক করেছি তারিখ দিব। তারিখ, লেনদেনের বিবরণ, এবং টাকা। আগে আমরা বলেছি সত্ত্বাধিকার ইকুয়াল টু মূলধন। তাহলে প্রথমে যেটা নিয়ে একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করবে সেটা হচ্ছে তার মূলধন, প্রারম্ভিক মূলধন। এখানে 2 তারিখে বলছে আইন পেশায় 1,50,000 টাকা বিনিয়োগ করা হলো। তাহলে আমরা এখানে 2014 সাল আমরা এখানে লিখে ফেলি। 2014 সাল মে মাসের 2 তারিখ আইন পেশায় বিনিয়োগ করা হলো। আইন পেশায় কত টাকা বিনিয়োগ করা হলো? 1,50,000। তাহলে আইন পেশায় কত বিনিয়োগ করা হলো? 1,50,000 টাকা। আমরা দেখব পরবর্তী লেনদেনটা কি আছে। পরবর্তী লেনদেন আছে মে মাসের অফিস ভাড়া পরিশোধ 12,000 টাকা। মে মাসের 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ 12,000 টাকা। মে মাসের 4 তারিখে যেহেতু অফিস ভাড়া হচ্ছে খরচ এবং ব্যয় যদি হয় তাহলে কি হবে? বাদ হবে। আমরা বয়কার দ কথাটা লিখতে পারি কিংবা বিয়োগ চিহ্ন দিতে পারি। অফিস ভাড়া পরিশোধ, তোমরা পুরাটাও লিখতে পারো মে মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো, এটাও লিখতে পারো, বা অফিস ভাড়া পরিশোধ করা হলো বা পরিশোধ। আমরা যদি প্রত্যেকটা লাইন ধরে করি, এখন যদি কেউ মনে করে আমি এখানে বিয়োগটা করে ফেলবো তাহলে আমার এখানে আর কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি মনে করি যে না আমি একসঙ্গে কাজটা করব এবং একসঙ্গে কাজটা করাই ভালো, সেক্ষেত্রে তুমি এখানে বিয়োগ চিহ্ন দিতে পারো কিংবা একটা ব্র্যাকেট চিহ্ন দিতে পারো। এটা তোমার বিয়োগ চিহ্নকেই বোঝাবে। এরপর আসছে ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয়, এবং আমরা জানি যন্ত্রপাতি ক্রয় করলে এখানে সম্পদ বাড়লো এবং ধারে যেহেতু আমি ক্রয় করেছি এখানে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং এটা কোনোভাবেই হিসাব সমীকরণের যে ই উপাদান মালিকানা সত্ত্বের কোনো উপাদানকে প্রভাবিত করছে না, সুতরাং এটা আসবে না। মক্কেলদের নগদে সেবা দেয়া হলো 8,000 টাকা 12 তারিখে। মক্কেলদের নগদে মে মাসের 12 তারিখে, তাহলে নগদে আইনি সেবা দেয়া হলো, বা সেবা আয় কথাটাও তুমি লিখতে পারো। নগদে আইনি সেবা দেওয়া হলো। যখন আমি সেবা দিচ্ছি তখন কিন্তু আমার আয় বৃদ্ধি পাচ্ছে, সে নগদে দিই আর ধারে দিই। তো ইনকাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটা আমার এই টাকাটার সাথে যোগ হয়ে যাবে।
আমি আগেই বলেছি যে আমি একসঙ্গে কাজ করব বিধায় যেটা আমার বিয়োগ তার আগে বিয়োগ চিহ্ন, যেটা যোগ তার আগে যোগ চিহ্ন। এখানে যোগ চিহ্ন আসলে দেওয়ার কোনো দরকার নেই, এখানে তোমরা বিয়োগ চিহ্ন দিতে পারো বা এভাবে ব্র্যাকেট দিয়ে তোমরা দেখাতে পারো। পরবর্তী লেনদেন কর্মচারীর বেতন পরিশোধ 4000 টাকা মে মাসের 16 তারিখে। মে মাসের 16 তারিখে কর্মচারীর বেতন পরিশোধ, এটা অবশ্যই খরচ। কর্মচারীর বেতন পরিশোধ, বেতন পরিশোধ, কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 4000 টাকা। কর্মচারীর বেতন পরিশোধ করা হলো 4000 টাকা এবং এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ। এবং মুনাফা জাতীয় যে খরচগুলো সেটা হচ্ছে মালিকানার স্বত্বকে প্রভাবিত করে, ব্যয় হলে সেটা আমার প্রভাবিত করবে এবং মালিকানা স্বত্বের পরিমাণ যেহেতু এটা কমিয়ে দেয়, সুতরাং এটা তোমার কর্মচারীর যে বেতন পরিশোধ করা হলো এটা তোমার বিয়োগ হবে। আমরা বিয়োগ চিহ্নও দিতে পারি কিংবা এভাবে একটা ব্র্যাকেট চিহ্ন দিতে পারি। এবার আসো ব্যাংক থেকে ধার নেওয়া হলো। ব্যাংক থেকে যখন আমরা ধার নিই নগদ টাকাতে আমার প্রতিষ্ঠানে আসে, সো এখানে এ বৃদ্ধি পায় এবং যেহেতু আমি ধারে নিই সুতরাং পাওনাদারের পরিমাণ এল বৃদ্ধি পায়। অর্থাৎ ই এর যে 4টা উপাদান আছে সি প্লাস আর কিংবা ই কিংবা ডি এর কোনো উপাদানের কিন্তু পরিবর্তন হচ্ছে না, সুতরাং এটা এখানে আসবে না। এরপরে আসো মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো। মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো। মক্কেলদের যখন আমি ধারে আইনি সেবা দিচ্ছি সেটা নগদেই হোক আর ধারেই হোক, এটা কিন্তু কারবার প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বকে তোমার বৃদ্ধি করবে। সেবা আয় যেহেতু আসবে, সেবা আয় এখানে বৃদ্ধি পাবে। এখানে যদিও তোমার এ বৃদ্ধি পাবে, দেনাদার বৃদ্ধি পাবে, দেনাদার বৃদ্ধি পেলেও এখানে তোমার আয়ও বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমি তোমার সেবা আয় দিচ্ছি। তো এখানে তোমরা লিখতে পারো ধারে আইনি সেবা দেয়া হলো কিংবা সেবা আয়, যে কোনো একটা কিছু। ধারে আইনি সেবা দেওয়া হলো। অ্যাকচুয়ালি ওখানে লেনদেন যেটা থাকে সেটা লিখে দিলেই তোমাদের জন্য সুবিধা, এত কিছু না লিখে যেটা থাকবে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো এটা এবার যেভাবে থাকবে ওভাবেই তোমরা লিখে দিও, তোমাদের জন্য তাহলে সুবিধা হবে। 10,000 টাকা। এখন আসো পরবর্তীতে আরেকটা লেনদেন আছে 30 তারিখে, বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য যখন আমি পরিশোধ করব তখন কিন্তু আমার পাওনাদারের পরিমাণটা কমে যাবে আর আমার নগদ অর্থের পরিমাণও কমে যাবে। এখানে কিন্তু মালিকানার স্বত্ব ই এর কোনো উপাদান অর্থাৎ মূলধন, রেভিনিউ, এক্সপেন্স কিংবা ড্রয়িংস কোনোটারই পরিবর্তন হচ্ছে না, সুতরাং এটা এখানে আসবে না। তো বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, এটা হচ্ছে মালিকানা স্বত্বকে কোনোভাবে প্রভাবিত করছে না এবং এটাই হচ্ছে আমাদের শেষ লেনদেন ছিল। সুতরাং এখানে আমার এই মালিক জনাব জাকিরের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করার জন্য যে এই 5টা লেনদেনই মোটামুটি আসছে। এখন দেখো 1,50,000 থেকে যদি আমি 12,000 বাদ দিই আমার থাকবে 1,38,000 টাকা। এর সঙ্গে যদি আমি 8,000 টাকা যোগ করি 38,000, 40 আর 46,000 টাকা। 46,000 টাকা থেকে যদি আমি 4,000 টাকা বাদ দিই তো থাকবে আমার 42,000 টাকা এবং ওর সঙ্গে যদি আমি 10,000 টাকা যোগ করি তাহলে আমার থাকবে 52,000 টাকা। এখানে কিন্তু এক আছে, সেই একটাকে আমি ধরিনি, এখন আমি ধরে নিলাম 50 থেকে আমি কাজটা করে আসলাম 1,52,000 টাকা। অর্থাৎ 1,50,000 থেকে আমি প্রথমে 12,000 টাকা বাদ দিব, কারণ কি এটা কিন্তু বিয়োগ। 1,50,000 থেকে 12,000 টাকা বাদ দিলে আমার থাকছে 1,38,000 টাকা। তার সঙ্গে আমি 8,000 টাকা যোগ করলে আমার হচ্ছে 1,46,000 টাকা। এর সঙ্গে আবার আমি 4,000 টাকা যখন আমি বিয়োগ করব এটা আসবে 1,42,000 টাকা এবং 10,000 টাকা যখন আমি যোগ করব আসবে 1,52,000 টাকা। তো আমার মাস শেষে যে স্বত্বাধিকারের পরিমাণ আমি লিখব, সুতরাং স্বত্বাধিকারের পরিমাণ মাস শেষে বা সমাপনী মূলধনও কিন্তু বলা হয় এটাকে, মাস শেষে যেহেতু বলেছে তো আমরা লিখো যে স্বত্বাধিকারের পরিমাণ মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ বা শুধু স্বত্বাধিকারের পরিমাণ লিখলেও হবে। মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ বা স্বত্বাধিকারের মোট পরিমাণ যেভাবেই তুমি লিখবে সেটাই আসবে এবং আমরা এটা সম্পূর্ণ বন্ধ করে দিব। আমরা হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো যেটা ছকে করা যায় সেটা আমরা ছকেই করব। ছকে করলে অঙ্কগুলো দেখতে হয়, কিছু কিছু অঙ্ক তো ছকের বাইরে করাই যাবে না, তো এই অঙ্কটাও আমরা ছকের মধ্যে
মাধ্যমে করব, কারণ এখানে আমাকে তারিখ দিতে হবে এবং টাকার পরিমাণটা আসতে হবে। গ নম্বর অঙ্ক আছে মে মাসের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদান সময়ের উপর প্রভাব দেখাও। মে মাসের যে লেনদেন, এই লেনদেনের উপর হিসাব সমীকরণের উপাদানের প্রভাব হিসাব সমীকরণের উপাদান যেটা আছে a = l + e, এবং e এর মধ্যে আমি এখানে লেখাই থাকলো স্বত্বাধিকার আমি লিখেই ফেলেছি। c এর কাজটা খেয়াল করো। গ নাম্বার অঙ্কটা আমরা করব। পরিবর্তনটা কি আসছে, কি সেই পরিবর্তন? a = l + e, অর্থাৎ এই উপাদানের কি পরিবর্তন, এই উপাদানের পরিবর্তনগুলো আসবে e + c + r - e - d = l + e। এখন আসো, এখানে বলছে মাস শেষে লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব দেখাও। এটা আমার ছক করতে হবে এবং ছকের মাধ্যমে দুটি পক্ষ বিশ্লেষণ করে কোন পক্ষের কি পরিবর্তন সেটা কিন্তু আমার আসতে হবে। তো ছকটা আমি কিভাবে করব, ওভাবে তুমি গ নাম্বার অঙ্কটা আমাকে লিখতে হবে। এখানে 3-এর গ, এখানে আমরা লিখব লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব দেখানো হলো। লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখানো হলো। উপাদান সমূহের বা উপাদানগুলোর প্রভাব দেখানো হলো। আমরা প্রথমে এখানে কি করব, এখানে ছক করে ফেলবো। তারিখ, খেয়াল করো, তারিখ, সংশ্লিষ্ট হিসাব, এই ঘরটি একটু বড় রাখি, সামান্য একটু বড় রাখি। সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট পক্ষ / হিসাব, কারণ প্রত্যেকটা হিসাবে দুটি পক্ষ থাকে। আর আমার সবচেয়ে মূল কাজ যেটা, সেটা কিন্তু হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব, ব্র্যাকেটে a = l + e, হিসাব সমীকরণের প্রভাব। তারিখের এখানে অবশ্যই আমরা সালটা দিয়ে দিব 2014 সাল। 2014 সাল, এই আমরা অনেক সময় কিন্তু আগের অঙ্কতে আমি দেখিয়েছি 2014 সাল, এই ঘরের মধ্যে এখানে দেওয়ার জন্য। যদি তোমরা কেউ এখানে দাও সেটাও কিন্তু ভুল হবে না, সুতরাং আমরা যে কোনো একটা জায়গায় এটা দিতে পারি। প্রথম লেনদেন আছে মে মাসে আইন পেশায় 1,50,000 টাকা বিনিয়োগ করা হলো। আইন পেশায় বিনিয়োগ করা হলো মে মাসের 2 তারিখে। প্রতিষ্ঠানে কি আসলো, নগদ অর্থ আসলো, নগদান হিসাব। দুইটি পক্ষের মধ্যে ডেবিট পক্ষ হচ্ছে নগদান হিসাব, এবং যেহেতু মালিক কারবারে এটা বিনিয়োগ করলো, এটা টাকাটা মূলধন হিসাবেই আসলো। এখানে কি আসবে, এ বৃদ্ধি। যখন সম্পদ নগদান হচ্ছে সম্পদ এবং সম্পদ বৃদ্ধি পাবে, তখন এ বৃদ্ধি পাবে। এবং মূলধন হিসাব হচ্ছে তোমার ই, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে, এবং সম্পূর্ণটা এভাবে দাগ দেব, এবং এভাবে করতে পারলে তোমার একটি নাম্বার সঙ্গে সঙ্গে চলে আসবে। মে মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো। মে মাসের 4 তারিখে মে মাসের অফিস ভাড়া পরিশোধ করলো। তাহলে অফিস ভাড়া হিসাব এবং নগদান হিসাব। অফিস ভাড়াটা খরচ বিধায় মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, এবং নগদান সম্পদ ক্রেডিটে বিধায় এর পরিমাণ কমে যাবে। একইভাবে অফিসের জন্য ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো। ধারে অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি
যন্ত্রপাতি হিসাব আর প্রদেয় হিসাব। যন্ত্রপাতি হিসাব এ বৃদ্ধি এবং যেহেতু ধারে এল বৃদ্ধি পাবে, এল বৃদ্ধি। মে মাসের 8 তারিখ চলে গেল, এখন আসছে মে মাসের 12 তারিখ। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। এখানে নগদে যেহেতু আমি আইনি সেবা দিয়েছি, এটা 12 তারিখ। নগদান হিসাব এবং সেবা আয় হিসাব, সেবা আয় হিসাব মে মাসের 12 তারিখে। মে মাসের 16 তারিখে আছে কর্মচারীদের বেতন পরিশোধ, অফিস কর্মচারীর বেতন পরিশোধ। মে মাসের 16 তারিখ অফিস কর্মচারীর বেতন পরিশোধ। বেতন হচ্ছে খরচ এবং খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কমে যাবে, ই হ্রাস এবং এ হ্রাস পাবে। মে মাসের 25 তারিখে আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে যখন আমি ঋণ নেব মে মাসের 25 তারিখ, ব্যাংক থেকে ঋণ নিলে আমার নগদান হিসাব, নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব এবং ব্যাংক ঋণ হিসাব। এখানে এ বৃদ্ধি পাবে এবং এল বৃদ্ধি পাবে, কারণ যখন আমি নগদ অর্থ নিচ্ছি তখন আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সমপরিমাণ ব্যাংক ঋণের পরিমাণও কিন্তু আমার বৃদ্ধি পাচ্ছে। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। মক্কেলদের যখন আমি ধারে আইনি সেবা দিব 27 তারিখে, মে মাসের 27 তারিখে ধারে আইনি সেবা দেব। মে মাসের 27 আমি টাকা পাবো, প্রাপ্য হিসাব। দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব। আমরা যার কাছে টাকা পাবো তাদেরকে বলা হয় প্রাপ্য হিসাব। টাকা পাওনা হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, এটাকে প্রাপ্য হিসাব বলা হয়। প্রাপ্য হিসাব এবং তোমার সেবা আয়, কারণ আমার সেবার বিনিময়ে এই টাকাটা প্রাপ্য হয়েছে, সেবা আয় হিসাব। একই উপাদান বৃদ্ধি পাচ্ছে, এ বৃদ্ধি পাচ্ছে এবং ই বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা আসি 30 তারিখে, লাস্ট লেনদেন 30 তারিখে, মে মাসের 30 তারিখে। মে মাসের 30 তারিখে যে লেনদেনটা আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। মে মাসের 30 তারিখে আমরা যার কাছ থেকে যন্ত্রপাতিটা কিনেছিলাম সেই প্রদেয় হিসাব। আবার অনেকে যদি মনে করে যে আমি তো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছি, সেই সরবরাহকারী প্রতিষ্ঠানের নামও দিতে পারো, সরবরাহকারী হিসাব। আর যেহেতু আমি নগদে পরিশোধ করলাম এটা হিসাব। আমি যখন তোমার পাওনাদারের টাকা পরিশোধ করব তখন কিন্তু আমার এলের পরিমাণ, যে দায়ের পরিমাণটা কমে যাবে আর সমপরিমাণ নগদ অর্থের পরিমাণও কমে যাবে। সিকিউ 3 নম্বর প্রশ্ন বা ক্রিয়েটিভ যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বোর্ডে করে দেখালাম। এখন আমি তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন 4-এর ক নাম্বার অঙ্কটা একটু তোমাদেরকে শুধু বলবো। আর খ এবং গ যেটা আছে সেটা তোমরা এর আগের যে ভিডিওগুলো পাবে, যেখানে আমি ক্যাশ মেমোটা দেখিয়েছি এবং চালান দেখিয়েছি, ওই দুটো ভিডিও খুব ভালোভাবে দেখলে এই দুটো অঙ্ক ইজিলি করতে পারবে। যেহেতু ওটা খুব ভালোভাবে করানো হয়েছে এবং উদাহরণ দিয়েও বোঝানো হয়েছে, সুতরাং এই দুটো অঙ্ক আমি আর রিপিট করছি না। শুধুমাত্র যে অঙ্কটা তোমাদেরকে আমি বলছি 4-এর ক নাম্বার, সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2014-এ জয়া ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। ফেব্রুয়ারির 1 তারিখে নগদে 55 টাকা দরে 150 কেজি চিনি। ফেব্রুয়ারির 7 তারিখে 52 টাকা দরে 56 কেজি চিনি। ফেব্রুয়ারির 15 তারিখে 110 টাকা দরে 35 কেজি মসুরির ডাল। প্রশ্ন নম্বর ক, সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ কত? তোমরা তারিখ, লেনদেনের বিবরণ, টাকা এটা লিখবে এবং নগদে 55 টাকা ধরে 115 কেজি চিনি এটা গুণ করে বসাবে। একইভাবে 52 টাকা ধরে 56 কেজি চিনি এটাও গুণ করে বসাবে। 110 টাকা ধরে 35 কেজি মসুরির ডাল এটাও গুণ করে বসাবে। এখানে তোমার তারিখের জায়গায় তারিখ থাকবে, এটা তোমরা বসাবে। পরপর 3টে বসানোর পরে যে ফিগারটা আসবে এটা টাকা, এটা হচ্ছে তোমার
4 ক এর একটু নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 4 ক গুণ করে প্রথমটার টাকার পরিমাণ আসবে তোমার 6,325 টাকা। তারপরে তোমার 52 টাকা দরে 56 কেজি চিনি 2912 টাকা আসবে। 110 টাকা দরে 35 কেজি মসুরির ডালের পরিমাণ আসবে 3,850 টাকা। এবং টোটাল যোগফলটা আমরা লিখব 13,087 টাকা। এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোট বিক্রয়ের উপরে বলেছে 12% কারবারি বাট্টা। 12% কারবারি বাট্টা বাদ দিতে হবে। এই টাকাটার উপরে 12% কারবারি বাট্টা তোমরা বাদ দেবে। অনেকেই যারা নবম শ্রেণীতে পড়ো তারা চিন্তা করো যে অনেকেই প্রশ্ন করে আমাকে, ক্লাসেও করে স্টুডেন্টরা, ক্লাসে প্রায় বেশিরভাগই করে থাকে টিচার এই বাট্টার পরিমাণটা কিভাবে বের করব। এইভাবে যদি আমরা গুণ 12 তারপরে ভাগ 100 করি তাহলে তুমি পাবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে এটা গুণ করে যদি তোমরা 13,087 গুণ 12 দিয়ে তোমরা এখানে শিফট লেখা আছে, শিফটে চাপ দিলেও তোমরা যে ফিগারটা পাবে ওটাই তোমাদের বাট্টার পরিমাণ। নর্মাল ক্যালকুলেটরগুলো যদি 13,087 গুণ 12 লিখে দেখবে একটা পার্সেন্টেজ চিহ্ন আছে, ওখানে লিখলেও তোমরা শতকরার মানটা পেয়ে যাবে। তো এভাবে এখানে আসবে 1570.44 টাকা। যেহেতু এখানে দশমিক দিয়ে 4 আছে, আমার উপরে দশমিক দিয়ে 2টা শূন্য করে নিলাম, 11,516.66 টাকা। এটা হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ। এই অঙ্কটার ক্ষেত্রে যে কাজটা করবে যে যদি তোমাদের ক্যাশ মেমো আসে, যেহেতু টোটাল বিক্রয়ের উপরে এখানে বলেছে যে তোমার 12% কারবারি বাট্টা, এই ক্যাশ মেমোটাই এই অঙ্কটার ক্ষেত্রে ক্যাশ মেমোতে কিন্তু এই বাট্টাটা বাদ দিতে হবে। কারণ এখানে নগদে কিনলেও সবগুলো বিক্রয়ের উপরেই কিন্তু যে ক্রেতা পণ্যটা কিনেছে তখন কিন্তু সে 12% টাকা ছাড় পেয়েছে। এ কারণে এই ক্যাশ মেমোটাই তোমরা কিন্তু অবশ্যই এই বাট্টার পরিমাণটা বাদ দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ে যতগুলো ক্লাস তোমরা পরপর পেলে, দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদেরকে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস তোমরা পারবে। এরপরেও যদি তোমরা কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তো আমাদেরকে লিখবে। আমাদের ফেসবুক পেজে লিখতে পারো, editubd.com এর পেজ আছে, ওখানে লিখতে পারো। লিখলে আমরা অবশ্যই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা editubd.com এর সঙ্গে থেকে পড়াশোনা ঠিকমতো করো এবং তোমাদের প্রয়োজনগুলো এখান থেকে মিটিয়ে নাও। তো তোমাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। আল্লাহ হাফেজ।